আসসালামু আলাইকুম। ষষ্ঠ নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকদিন ধরে জিজ্ঞেস করতেছিলেন এই ষষ্ঠ নিবন্ধনে কারা কারা আবেদন করতে পারবেন। 1 থেকে 12তমরা নাকি 1 থেকে 18তমরা সবাই ষষ্ঠ নিবন্ধনে আবেদন করতে পারবেন, নাকি শুধুমাত্র 17 এবং 18তম যারা পরীক্ষার্থী তারা আবেদন করতে পারবেন? আপনাদেরকে বলে রাখা ভালো, নিবন্ধনের সার্টিফিকেটের মেয়াদ যেহেতু 3 বছর, সেই হিসাব মতে আমরা বলতে পারি এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র 17 এবং 18তমরাই আবেদন করতে পারবে, যদি সরকার কোনো সিদ্ধান্ত না নেয়। অর্থাৎ সামনে যে জুলাই মাসের দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে, সেখানে শুধুমাত্র 17 এবং 18তমরাই আবেদন করতে পারবে। আবার আপনারা বলতে পারেন 17তমরা কীভাবে আবেদন করবে, বা 17তমদের আবেদন দিয়ে আবার 18তমরা অনেকেই ভয় পাইতে পারে। আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা জানি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় 97,000 প্লাস শূন্য পদ ছিল। এর প্রেক্ষাপটে এনটিআরসি মাত্র 20,000 প্লাসের মতো নিয়োগ দিতে সক্ষম হয়েছে। অর্থাৎ যারা 17তম পর্যন্ত নিবন্ধনধারী ছিলেন তাদের প্রায় 99%-এর বেশি আপনার শিক্ষার্থীদের চাকরি হয়ে গিয়েছে। আর হাতে গোনা খুব অল্প কয়েকজন রয়েছেন যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, এবং অনেকের হয়তো সার্টিফিকেটের মেয়াদও শেষ হয়ে যাবে। অর্থাৎ বলা যায় জুলাই মাসের দিকে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 18তম যারা প্রার্থী রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। কোনো কোনো সাবজেক্টে হয়তো 17তমর বেশি আপনার আবেদনকারী থাকতে পারবে, সেটা হাতে গোনা খুব অল্প কয়েকটা সাবজেক্টে হলেও হতে পারে, তাই সেটা এক্সেপশনাল। এরপরে আমরা বলতে পারি গণবিজ্ঞপ্তিটা কবে নাগাদ হতে পারে। যেহেতু আমরা জানি মে মাসের 29 তারিখ পর্যন্ত 18তমদের ভাইবা রয়েছে, ভাইবা শেষ হবে মে মাসের 29 তারিখ কলেজ পর্যায়ে, এবং এটি আমরা দেখলাম স্কুল পর্যায়ে যারা ভাইবা দিয়েছিলেন এবং যারা দিতে পারেননি তাদের পরবর্তী স্কুল পর্যায়ে যখন ভাইবা শেষ হয়ে গেছে, এনটিআরসি তাদের আবেদনের প্রেক্ষিতে 1-2 দিন ভাইবা নিয়েছিল। ঠিক একইভাবে যারা কলেজের ভাইবা অর্থাৎ দিতে পারতেছেন না, তারা যদি আবেদন করেন তার প্রেক্ষাপটে 1-2 দিন হয়তো এনটিআরসি কলেজের ভাইবা বাড়াতে পারে। সেই হিসাবে আপনার 18তম নিবন্ধনের রেজাল্ট কোরবানি ঈদের পরে দিতে পারে, এবং আশা করা যায় রেজাল্ট পরবর্তী খুব সময়ের মধ্যে ই সার্টিফিকেট মেরিট লিস্ট দেওয়ার পরে গণবিজ্ঞপ্তি দিবে। এখন 18তম নিবন্ধনে অনেকেই স্কুল এবং কলেজে উভয় পদেই ভাইবা দিয়েছেন, এবং দেখা যাবে উভয় পদেই আপনারা কি পাবেন, ফাইনাল রেজাল্টে সিলেক্টেড হবেন এবং মেরিট পজিশন আসবেন। তারা কি করবেন, অর্থাৎ গণবিজ্ঞপ্তি যখন আবেদন করা হবে তখন তারা কিভাবে আবেদন করবেন? আপনারা যদি স্কুল এবং কলেজ দুটোতে যদি গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন, তাহলে এনটিআরসি প্রথমত আপনাদের দেখবে, তাদের সফটওয়্যারে আপনাদের দেখা হবে আপনার কলেজে মেরিট পজিশনটি কীরকম। যদি আপনি যে 40টি চয়েস দিবেন এর মধ্যে কোনো একটি যে কলেজ হয়ে যায়, অথবা যদি ইয়েস অপশন থাকে চালু থাকে, অর্থাৎ 40টির মধ্যে না হলেও যদি শূন্য পদের সাপেক্ষে বাংলাদেশের যে কোনো কলেজে আপনার নিয়োগ দেওয়া সম্ভব হয়, তাহলে এনটিআরসি আপনাকে কি করবে, কলেজে নিয়োগ দিবে, এবং তখন অটোমেটিক্যালি আপনার স্কুলের নিয়োগটি কী হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ আবেদনটি বাতিল হয়ে যাবে। আর যদি আপনার 40টা মেরিট পজিশন কলেজের যদি আপনার অনেক পিছনে থাকে, অর্থাৎ এনটিআরসি আপনার সাবজেক্টের প্রেক্ষাপটে যদি কলেজে নিয়োগ দেওয়া সম্ভব না হয়, তখন তারা কী করবে, স্কুলে নিয়োগ দেওয়ার চেষ্টা করবে শূন্য পদের সাপেক্ষে। আর যারা শুধুমাত্র স্কুলে আবেদন করবেন তাদের জন্য ব্যাপারটা অনেকটা ইজি। 40টি যে স্কুলে আবেদন করা হবে, স্কুল অথবা মাদ্রাসা আপনার যেটায় আবেদন করবেন, যদি আপনার চয়েসের মধ্যে মেরিট পজিশন মেরিট লিস্টের মধ্যে থাকে, তাহলে আপনার তো 40টির মধ্যে পাবেন। আর না হলে অবশ্যই ইয়েস অপশনটি চালু করবেন। ইয়েস অপশনটি চালু করলে সারা বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ সাপেক্ষে আপনাকে নিয়োগ অর্থাৎ কি প্রাথমিকভাবে সুপারিশ করা হবে। বন্ধুরা, এই ছিল মূলত আলোচনা এনটিআরসি এর নিয়োগ সম্পর্কে।
আরও বিস্তারিত আলোচনা জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।